কাছে মাটি বোবা, কিন্তু কলকাতার মাটি বোধ করি কথা কয়। বোধ করি তার মূল বনেদে অনন্তকালের সহস্র স্তরের ঐতিহ্য নেই বলেই প্রকৃতিতে তার উঠতি বয়সের মেয়ের চপলতা আর মুখরতা। এই মুখরতার ঝাপটায় সে মুখকে বাচাল করে তুলতে পারে। ওই কলকাতার বাসিন্দারা কিছু না শিখেও পণ্ডিত, কিছু না বুঝেও বোদ্ধা। সত্য বলে এ নাকি শুধু কলকাতার হাওয়াই নয়, কলের জলেরও গুণ। তা হতেও পারে। আদি অনন্তকাল তো লোকে পৃথিবীর গহ্বর থেকে আঁচলা ভরে নিয়ে তৃষ্ণা নিবারণ করেছে, জীবনযাত্রার প্রয়োজন মিটিয়েছে। যেখানে সে গহ্বর আছে ভালোই, যেখানে নেই সেখানে কোদাল চালিয়ে গহ্বর খুঁড়েছে। তারপর তার কাছে এসেছে ঘট নিয়ে, কলসি নিয়ে, ভরে নিয়ে গেছে অসময়ের জন্যে। কে কবে মাটির নিচে নল চালিয়ে জলকে হাতের মুঠোয় পৌঁছে দিয়ে তাকে হুকুমের চাকর বানিয়ে ফেলবার কল গড়তে শিখেছিল? শিখেনি। কলকাতা শিখে ফেলেছে। জল হেন দুর্লভ বস্তু কল মোচড় দিয়েই তাকে আদায় করেছে। এ কি কম তাজ্জব? এ জলের বিশেষ গুণ শরীরে বর্তাবে বই কি। আর কিছু না হোক, কলের জলটা সাহসের যোগানদার। নইলে আর নবকুমারের সাহস হয় ভবতোষ মাস্টারকে মুখের ওপর বলতে, আমরা আপনাকে ত্যাগ করলাম মাস্টার মশাই, ভবিষ্যতে আপনি আর আমাদের বাড়িতে মাথা গলাতে আসবেন না। বলেছে। সে খবরটা নবকুমার নিজেই গিয়ে পৌঁছে দিল নিতাইকে। বলল, রেখে ঢেকে বললাম না বুঝলি, আচ্ছা করে শুনিয়ে দিলাম। যখন মান্যের ছিলেন তখন মান্য করেছি, এখন উনি যদি মান্যের মর্যাদা নিজে ঘুচিয়ে গালে মুখে চুনকালি লেপেন, মান্য রাখবার দায় আমার নয়। এই বুড়ো বয়সে উনি যদি ধর্ম খোয়াতে পারেন, মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সবই খোয়াতে হবে। ছি ছি, কি করে যে এ দুর্মতি হলো মাস্টারের, ভেবে কুল কিনারা পাচ্ছি না। বিদেশ ভিভুই জায়গায় একটা অভিভাবকের মতো ছিলেন, সেটা ঘুঁচল। নিতাই একটু পরিতৃপ্তির হাসি হেসে বলে, সম্পর্ক আর রাখবি না তাহলে? খেপেছিস? উনি তো পতিত, পতিতের সঙ্গে আবার সম্পর্ক কি? না, নিতাইকে পতিত বলে ত্যাগ করেনি নবকুমার। প্রতিদিন ওর মেশে ধর্ণা দিয়ে দিয়ে আর হাতে পায়ে ধরে বলে, এবং শেষ অবধি ভবতোষ মাস্টারের পরামর্শ মতো সত্যকে দিয়ে বলিয়ে সুরাহার পথে এনেছে তাকে। অবশ্যই সেও হয়ে গেল অনেক দিন। নবকুমারের বড় ছেলে, যার ভালো নাম নাকি সাধন কুমার, সে তখন 4th ক্লাসে পড়ত। আর এখন সে এন্ট্রেন্স পাসের পড়া পড়ছে। সত্য বলেছে জলপানি নেওয়া চায়, বলেছে জলপানি নিয়ে পাশ করতে না পারলে সত্যর জীবনের সাধনাই মিথ্যে। গাঁয়ের ছেলেরা 5 মাইল রাস্তা ভেঙে জেলা স্কুলে পড়ে পড়ে যেটুকু করছে, সত্যর সাধন কুমারও যদি এতখানি সুযোগ সুবিধে পেয়েও সেটুকু করে, কি হলো সত্যর এই যুদ্ধ আর এই বল ক্ষয়ে? অবশ্যই শুধু জলপানি পাওয়াটাই শেষ কথা নয়, মানুষের মতো মানুষ হতে হবে সত্যর ছেলেদের। কিন্তু লেখাপড়ার মুখোজ্জ্বলটাও তো তার প্রথম সোপান। তার ছেলেটা মুখ রাখবে বলে মনে হয়, অন্তত ওর মাস্টার তো তাই বলে। নগদ মাস মাস 10-10টা টাকা দিয়ে যে মাস্টারকে পুষছে নবকুমার। কিন্তু নবকুমারের মাস্টার যে এভাবে নবকুমারের মুখ পোড়াবেন, এ কথা কে কবে ভেবেছিল? স্বস্তি জিনিসটা কি এতই দুর্লভ? সেই কতদিন তো হয়ে গেল নিতাইয়ের দুর্মতির গ্লানিতে।
কত হাঁটাহাঁটি করতে হয়েছে তার মেশে, কত কাকুতি মিনতি করতে হয়েছে তার কাছে। হেসে উড়িয়েছে নিতাই, জ্বালা ভরা তিক্ত হাসি। বলেছে, আমাদের মতো একা অখদ্দে অবৈদ্যের জন্য আবার ভাবনা। রইলাম কি উচ্ছন্ন গেলাম, ত্রিভুবনে কার কি এসে গেল তাতে? বেশ আছি, খাচ্ছি দাচ্ছি, রঙিন রেশা নিয়ে পড়ে আছি। তোমরা বাবা গুড বয়, দামি মাল জগতে তোমাদের দরকার আছে, তোমরা ভালো হও গে। কিন্তু এই এক জায়গায় নবকুমার হাল ছাড়া হয়নি, দৃঢ় থেকেছে, নিতাইকে সুপথে আনতেই হবে। শেষ পর্যন্ত ভবতোষ মাস্টারের নির্দেশ মতো সত্যর কাছে নিতাইকে টেনে এনে হাজির করেছিল নবকুমার। বলেছিল, নাও এবার মোকাবেলা করো দেওরের সঙ্গে, বাজাও সংসারে ওর দাম আছে কি নেই। সত্য তখন শঙ্করীর ব্যাপারে মন প্রাণ ভালো নয়, তাই থমথমে মুখে বলেছিল, দাম আছে কি নেই সে কথা আমি বোঝাবো? নবকুমার মাথা চুলকে বলে, ও তো তাই বলছে, মানে বলছে ও উচ্ছন্ন গেলে কারুর কিছু এসে যাবে না। হঠাৎ স্পষ্ট করে চোখ তুলে তাকিয়েছিল সত্য নিতাইয়ের দিকে। বলেছিল, কারুর কিছু এসে যাবে না? সেটা জেনে ফেলেছে? সব জানতা তুমি? নিতাই সেই দৃষ্টির সামনে মাথা নিচু করেছিল। সত্য তীব্র স্বরে বলে উঠেছিল, আমি বলছি আমার এসে যাবে, মানবে সে কথা? নবকুমার এই তীব্রতার সামনে মানই খুঁজে পায়নি, ঘাবড়ে গিয়েছিল। ওর ধারণা ছিল সত্য কাকুতি মিনতি করবে, দিব্যি দিশেলা দেবে, কিন্তু কই, তেমন কিছু তো দেখা গেল না। ধমকি কি দিল? মনে হচ্ছে না তা, অথচ কথাটা যে জোরালো তাতে সন্দেহ নেই। আবার তেমনি জোরালো সুরেই বলল সত্য, আমি বলছি তোমায় ভালো হতে হবে, সভ্য ভব্য ভদ্রলোক হতে হবে। মানুষ যে বনের জন্তু যেন আর নয়, সেটা মনে রাখতে হবে। আপিসে ছুটি নাও 10 দিন, দেশে যাও, বউ নিয়ে এসো, আমি এখানে বাসার ব্যবস্থা করে রাখছি। বউ, বাসা? নিতাই আস্তে আস্তে মাথা নাড়ে। সে অসম্ভব। অসম্ভব কেন? অসম্ভবটা কিসে? বাড়িতে রাজি হবে না। কে রাজি হবে না? তোমার বউ? সত্য স্বর তীব্র। না, মানে একরকম তাই। নিতাই মলিন স্বরে বলে, মামা মামি রাজি হবে না, কাজে কাজেই সেও। কাজে কাজেই সেও? এ তো দেখি আচ্ছা স্বার্থপর মেয়ে। স্বার্থপর? নিতাই আকাশ থেকে পড়ে। যেখানে পরার্থপরতার চরম পরাকাষ্ঠা, সেখানে কিনা স্বার্থপরতার অপবাদ। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না বৌঠান। সঙ্গে সঙ্গে নবকুমারও বলে, তাই তো, এ কথাটা তোমার আবোল তাবোল হলো বড় বউ। বুদ্ধি খরচ করলে বুঝতে আবোল তাবোল নয়, বলি ওপরওয়ালাদের গোড়ে গোড় দেবে বউ, সে কি ছেদ দেয় না ভালোবাসায়? বোঝাও তুমি আমায়। স্বামীর থেকে বেশি ভালোবাসে তাদের? স্বামী কাছে থেকে স্বামীকে রেঁধে বেড়ে খাইয়ে যত্ন করে যে পরিতৃপ্তি পাবে, তার থেকে বেশি পরিতৃপ্তি পাচ্ছে তেনাদের যত্ন করে? হক কথা বলো। প্রশ্নটা নিতাইকেই, তবে উত্তর দেয় নবকুমার। বলে, আহা, এটা আবার কথা নাকি? বাসায় আসতে চাইলে লোক নিন্দে নেই, 5 জনে মন্দ কথা বলবে না তোমার মতন? হ্যাঁ, আমার মতো ডাকাত আর কে আছে? সে যাক, অনেক দিনের পুরনো কথা ওটা। বলি, 5 জনে আমায় একটু মন্দ বলবে এই ভয়ে স্বামী হেন বস্তুকে ভাসিয়ে দেব, হোটেলের ভাতে ছেড়ে দিয়ে শরীর স্বাস্থ্য ঘোচাবো, তার উচ্ছন্নতার পথে যেতে দেব তাকে? এটা স্বার্থপরতা নয়? 5 জনে মন্দ বললে কি আমার গায়ে ফোসকা পড়বে? কাজটা যে মন্দ নয় সেটা আমার অন্তরাত্মা বুঝবে না? সে তো আবার বাঁচা মানুষ, কি নিয়ে আছে শুনি? উদরাস্ত জগতের যাবতীয় ওঁচা কাজ নিয়ে পড়ে আছে।
তার বিনিময়ে লোকে সুখ্যাতি করছে। এ কি একটা মনীষীর জীবন? আমি তোমায় বলছি ঠাকুরপো, যদি নিজের হিত চাও, বউকে নিজের কাছে এনে রাখো, বাসা আমি দেখছি। হঠাৎ আরও একদিনের মতোই নিতাই একটা কাজ করে বসে। হেঁট হয়ে সত্যর দুই পায়ে হাত দিয়ে সে হাত মাথায় ঠেকিয়ে বলে, নিজের হিত অহিত আমি বুঝি না বৌঠান, বুঝি শুধু আপনাকে। আপনি যদি হুকুম করেন তাহলেই। হ্যাঁ, হুকুম করছি আমি, সত্য দৃঢ় স্বরে বলে। হুকুম করছি, মানুষের মতো ঘর সংসার করো, অলীক স্বপ্ন নিয়ে মাথা ঘামিও না। নিতাই চলে যায়। সত্য চলে যায় নিজের কাজে। নবকুমার বোকার মতো দাঁড়িয়ে থাকে ফেলফেলিয়ে। প্রকৃত ঘটনা যে কি ঘটল তা যেন অনুধাবন করতে পারছে না, অথচ ওর চোখের ওপরই এমন একটা কিছু ঘটল যেটা ঠিক সচরাচরের নয়। এ বোধ আসে সত্য আর নিতাই যেন উর্দু ফার্সি অন্য আর এক ভাষায় কথা বলল। অথচ সত্যকে এখন জিজ্ঞেস করে ব্যস্ত করাও চলে না। শঙ্করীর কীর্তিতে সত্য নিতান্তই মনমরা এখন। সত্য শঙ্করী যে সত্যর সঙ্গে এত বড় শত্রুতা সাধবে, এ কি সত্য স্বপ্নেও ভেবেছিল? এ যেন পূর্বজন্মের শত্রুতার ঋণ শোধ করে গেল শঙ্করী। নইলে চিরদিনের হারিয়ে যাওয়া মানুষটা একদিনে তারে মনের কোণে যাকে আনেনি, সে হঠাৎ এমন আচমকা দেখাই বা দেবে কেন? চেনাই বা করবে কেন? কত সুখে কাটাচ্ছিল সেও, হঠাৎ যেন শঙ্করী তার সেই সুখের প্রাণে একটা ছুরির আঁচড় টেনে ক্ষত করে দিয়ে গেল। সেই যে গল্প আছে, কবর থেকে প্রেতাত্মা উঠে এসে মানুষকে যন্ত্রণা দেয়, সেই প্রেতাত্মারই মতন করল শঙ্করী। কি করেছিল সত্য তার কাছে যে এইভাবে দাগা দিয়ে গেল সত্যকে? বাবাকে চিঠি লিখেছিল সেও, শঙ্করীকে পাবার খবর জানিয়ে। বাবা কি বলেন না বলেন জানতে। সে চিঠির জবাব আসার আগেই নতুন খবর ঘটালো শঙ্করী। দুদিনও তর সইল না তার। এ যেন সত্যি সত্যকে ধরল, আর ধারালো অস্তরখানা সানিয়ে তুলে বসিয়ে দিল সত্যর বুকের মাঝখানে। এত দীর্ঘকাল ধরে শত লাঞ্ছনা শত ধিক্কারের ভাত খেয়ে খেয়ে যে প্রাণটাকে পুষে রেখেছিল শঙ্করী, একটা দিন সত্যর কাছে ভালোবাসার ভাত খেয়ে হেলায় বিসর্জন দিল সেই প্রাণটাকে। এর চাইতে ভয়ঙ্কর নিষ্ঠুরতা আর কি আছে? খবরটা শুনে সত্য মাথায় হাত দিয়ে বসে পড়ে সেই কথাই বলেছিল, জানি, জানতাম, চিরকালে প্রাসান ও। মেয়ে মানুষ এত বড় নিষ্ঠুর! ওহ! তারপর ডাক ছেড়ে বলে উঠেছিল, ওগো বউ, কুক্ষণে আমার সঙ্গে দেখা হয়েছিল তোমার। কুক্ষণে আমি বলেছিলাম তোমার মেয়েটার ভার নেব। কেন মরতে বললাম গো? না বললে তো তুমি এমনভাবে দায়মুক্ত হতে পারতে না। তা কথাটা তো ভুল নয়। সুহাসের দায়ী তো এ যাবৎকাল এত বড় গ্লানির জীবন বয়ে বেড়াচ্ছিল শঙ্করী, সে দায় থেকে মুক্ত হলো বলেই তো। নাকি এ শুধু সাময়িক উত্তেজনার ফল? মেয়ে যখন মায়ের সঙ্গে কোঁদল করে বলে বসেছিল, আমি যখন এতই গলায় পাথর তোমার, সে পাথর সরিয়ে দিয়ে যাব, তখন কি শঙ্করীর মুখে একটা ক্রুদ্ধ আক্রোশের তীব্র হাসি ফুটে উঠেছিল? ভেবেছিল কি, বটে, চিরকাল আমি শুধু জব্দ হব তোমার কাছে, পাপের প্রায়শ্চিত্তি আর হচ্ছে না আমার। জন্মাবধি জব্দ করে রেখেছ তুমি আমাকে, আবার মরে জব্দ করতে চাও? আচ্ছা দেখো এবার কে কাকে আগে জব্দ করে। কে জানে কোন কথাটা সত্যি? ঠান্ডা মাথায় ভেবে চিনতে দীর্ঘকালের পরিকল্পনাকে রূপ দিয়েছিল শঙ্করী, নাকি ক্ষণিক মুহূর্তের অসতর্কতায়
কূলে এসে ওঠা নৌকাখানাকে ডুবিয়ে বসেছিল? না, প্রকৃত কথা কেউ জানে না। আত্মহত্যা করবার আগে যে একটু লিখে রেখে যেতে হয়, আমার মরার জন্য কেউ দায়ী নয়, সেটুকুও জানত না শঙ্করী। অথবা সে রেওয়াজ তখনও চালু হয়নি। লিখতে ওরা শেখেনি বলেই হয়তো চালু হয়নি। তাই রাত পোয়াতে দত্ত বাড়ির অন্দরে হৈ হৈ উঠল। রাতে রান্নাঘরের পাশের ঘরে আড়ায় দড়ি বেঁধে ঝুলে মরেছে পান সাজুনি বামুন দিদি। ওমা, কেন গো, কি দুঃখ! এই যে কাল আহ্লাদের সাগরে ভাসছিল, দেশের লোকের সন্ধান খবর পেয়ে তাদের কাছে আদরের ভাত খেয়ে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবই তো বলেছিল দেশের লোক চিরকালে চেনা জানা, ছাড়ছে না, মেয়েটা শুদ্ধ ভার নেবে বলছে। এ সুযোগ ছাড়তে পারবো না মা, অনেকদিন তো দাসীবৃত্তি করলাম। কালীতলায় নাকি পরিচয় দিয়েছিল, কিন্তু মানুষটা আর কেউ না, দত্তদের 7 নম্বর বাড়ির সেই অহংকারী ভাড়াটে। তার কাছে আশ্রয়ের আশ্বাস পেয়েছিল সে, চলেই যেত। তবে দিন ক্ষণের ছুতো দেখিয়ে বলেছিল, চৈত, পৌষ, ভাদ্র এই 3টে মাসে পোষা বিড়ালটাকেও বিদায় দিতে নেই মা, দিলে গেরস্থর অকল্যাণ। এতদিন নেমুখ খেলাম, অকল্যাণ করব না তোমার, এ মাসটা যাব না। হঠাৎ সেই সৎ বুদ্ধি কি করে বিনষ্ট হলো শঙ্করীর? কি করে বিস্মিত হলো সেই নিমকের ঋণ? তাই অদিনে অক্ষণে গেরস্থের অকল্যাণ ঘটিয়ে চিরদিনের মতো বিদায় হয়ে গেল। হৈ হৈ হলো, তবে নাকি বড় মানুষের অন্দর। তাই চির দুঃখিনী চাকরানী বিধবার প্রাণ। তাই সে হৈ হৈ ফুটল আর মরল। থানা পুলিশ তো দূরের কথা, বৈঠকখানার কর্তারাও সবাই টের পেলেন কিনা পেলেন। অন্তত টের পেয়েছেন এ লক্ষণ প্রকাশ পেল না তাদের আচরণে। গড়গড়ার একটানা শব্দটার একবার হয়তো একটু ছন্দপতন হলো, গলা থেকে একবার হয়তো একটু হুংকার উঠল, তার বেশি নয়। দত্তদের খিড়কির দরজা দিয়ে বার হয়ে গেল শঙ্করীর মৃতদেহ। নিজের দরজায় কাঠ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সত্য। যখন চলে গেল, চোখ ছাড়া হয়ে গেল। হাত দুটো একবার তুলে নমস্কার করে মনে মনে বলল, এত পতনেও ভেতরে ভেতরে তুমি খাড়া তেজি ছিলে বউ, বুঝতে পারছি। তাই ছোট ননদের করুণার আশ্রয়ে থাকতে আর রইলে না। তাই শুধোচ্ছে কারণ কারণ। হাড়ে হাড়ে বুঝছি আমি কারণ। কি করব, আমার নিয়তি। ভগবান যাকে যার নিমিত্তি করেন। ঠিক এই সময়ে ও বাড়ি থেকে একজন দাসী ডাকতে এলো সত্যকে। বড় গিন্নিমা ডাকতেছে। সত্য দ্বিরুক্তি করল না, হয়তো এই ডাকটির প্রতীক্ষাতেই ছিল। অবশ্য ডেকে ওকে সন্দেশ খাওয়াবেন দত্তকে নিয়ে এমন আশা করবার হেতুও ছিল না। তবে এটাও ভাবেনি সত্য, ভাবেনি ন ভূত ন ভবিষ্যতি করে গাল পাড়বেন তিনি 7 নম্বরের প্রজার বউকে। একবার যেন পুলিশেরও ভয় দেখালেন, কারণ 10 ধর্মে সাক্ষী দেবে। সত্যর পরামর্শতেই হঠাৎ সাদাসিধে ভালো মানুষটা কেমন বিগড়ে গেছিল। তুমি ওর মৃত্যুর কারণ, নইলে বেশ তো ছিল এ যাবৎ, বললেন দত্তগিন্নি। সত্য মাথা নিচু করে সব অভিযোগ মেনে নিয়ে শুধু বলল, যা হবার তা তো হয়েই গেল, মেয়েটাকে আমায় দিন। তোমায় দেব মেয়েটাকে? এমন একটা রূপবতী উঠতি বয়সের মেয়েকে অমনি এক কথায় বিলিয়ে দেবেন, এত বোকা নন দত্তগিন্নি। ও জিনিস হলো হাতের একটা হাতিয়ার, ওকে দিয়ে সময়ে অসময়ে কত কাজ হাসিল হতে পারে, কত কাজে লাগতে পারে
তাই ভুরু কুঁচকে বলেন তিনি, তোমায় দেব মানে? তুমি কি ওর অছি? আমার সংসারেই থাকবে ও, যেমন ছিল ওর মা। সত্য মুখ তুলে প্রশ্ন করে, পান সাজনি চাকরানি হয়ে? দত্তগিন্নি কালি মুখে কঠিন গলায় বলে, তার চাকরানির মেয়ে চাকরানি হবে না তো কি রাজরানী হবে? তবে কি না আমাদের ঘরের পুরুষ বেটা ছেলেদের দয়া সলিল, নজরে পড়তে পারলে তাও হওয়া আশ্চর্যি নয়। এই বিষাক্ত হুলটা যে দত্তগিন্নি জেনে বুঝে ইচ্ছে করেই ফোটালেন তাতে আর সন্দেহ কি? আসল কথা, শঙ্করীর মরণটার জন্যে আগাগোড়া সত্যকে দায়ী করে বসে আছেন তিনি। কি না জানি মন্তর কানে দিল, আর জল জ্যান্ত ভালো ঝিটা তার কর্পূরের মতো উবে গেল। তার উপর আবার তার মেয়েটাকে দাবি করতে আসছে। ওরে আমার কে রে? তোমার অহংকার ভাঙবার দিন আসছে এবার। বুঝেছি তোমার ভেতরে শ্বাস। ওই সুহাসের মা তোমার দেশের লোক, কোনো না আত্মীয়। তুমিও তবে সেই পদেরই লোক। মুখের ঝংকার দিয়ে আমার সঙ্গে টেক্কা? সত্যবতী দত্তগিনির সামনে কথাটা বোধ করি মুখের ভাষা থেকে আবিষ্কার করে ফেলে, তাই বিচলিত হব না প্রতিজ্ঞা করেই বলে, তাহলে তো সুবিধেই। আপনাদের ঘরের পুরুষদের যখন এত দয়ার শরীর, তখন আর ওর কি গতি হবে ভেবে কাতর হই কেন? সদ্গতিই হবে মনে হচ্ছে। দত্তগিন্নি ভুরু কুঁচকে বলেন, কি বললে? ওই তো বললাম সদ্গতি। না কি বললে? ওই তো বললাম, যদি বুঝতে না পেরে থাকেন তবে বোঝাতে পারবো না, পরে বুঝবেন। আচ্ছা তাহলে যেতে অনুমতি দিন। দত্তগিন্নি এবার নিজ মূর্তি ধরলেন, বললেন, তোমায় আমি পুলিশে দিতে পারি জানো? বলতে পারি আমার লোক তোমার প্ররোচনায় মরেছে। সত্য মৃদু হেসে বলে, তবে সে চেষ্টাই করুন, কিন্তু আপাতত আপনাদের কোনো দাসী কি ছোট ছেলেকে আমার সঙ্গে দিন, দেখিয়ে দেবে কোথায় আপনাদের বৈঠকখানা। বৈঠকখানা দেখিয়ে দেবে? বৈঠকখানায় যাবে তুমি? তোমার মতলবখানা কি বলো তো? দয়ার মানুষের কাছে একটু ভিক্ষে চাইব, বামুনের মেয়ে, তাতে দোষ নেই। এ তো আচ্ছা জাহাবাজ মাগি। দত্তগিন্নি তেড়ে খাট থেকে উঠে দুম দম করে মাটিতে নেমে আসেন, বলেন, তোমার রীতিনীতি তো ভালো দেখছি না। বৈঠকখানা বাড়িতে গিয়ে পুরুষদের কাছে কি ছলাকলা করতে যাবে শুনি? বলি একটু লাজ লাগবে না? সত্যর মাথার কাপড়টা খসে পড়েছিল, সত্যর মুখটা লাল হয়ে উঠেছিল। দুটোকেই সংবরণ করে সত্য শান্ত সুরে বলে, লজ্জার কি আছে? শুদ্ধুর মাত্রেই ব্রাহ্মণ কন্যার সন্তান তুল্য, সন্তানের কাছে মায়ের লজ্জার কথাটা উঠবে কেন? তারপর কিসে কি হলো দত্তগিন্নির অজ্ঞাত, তবে সুহাসিনীকে সত্যর সংসারে ভর্তি করে দিতে হলো তাকে। মেজকর্তা অর্থাৎ মেজ দেওর চটি ফটফটাতে ফটফটাতে অন্দরে ঢুকে এসে আদেশ দিলেন, ওই বামনি মাগির মেয়েটাকে 7 নম্বরের বাড়িতে চালান করে দাও গে বড় বউ। মেয়েটা নাকি ওদের দেশেরই লোক। বউ মরা দেওর বলতে গেলে বড়গিন্নির হাতের মুঠোর সম্পত্তি, তাই ভ্রু ভঙ্গি করে প্রশ্ন করেন তিনি, কে কার দেশের লোক সে খবর তোমার কানে আসে কোত্থেকে? আসে কোথা থেকে? শোনো কথা, কানে গিয়ে ঢেলে দিয়ে এলে আসবে না? ওই বাড়ুজ্যের পরিবারেই তো নিজে এসে বলল। বলল তোমার কাছে গিয়ে কথা বলল? আহা, স্পষ্টাস্পষ্টি কথা কয়ে কি আর বলল? একটা চাকরানিকে দিয়ে বলালো, আর তুমি অমনি সুন্দর মুখ দেখে গলে গলে ধন্য বটে। এসব অন্দরমহলের কথায় তোমার থাকবার দরকার নেই মেজবাবু। পুরুষ মজানি মেয়ে মানুষকে কি করে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। মেজবাবু বিচলিত হলেন, আহ,
কি যাতা বলছো? ভদ্র ঘরের মেয়ে ছেলে, বলতে গেলে আমার মেয়ের বয়সী। এসব কি কথা? ছিছি। বড়গিন্নি চাপা ক্রুদ্ধ কণ্ঠে বলেন, ইল্লিমারি গুরু গোসাই, কত ছলাই জানো? মেয়ের বয়সী মেয়ে মানুষ, আর কখনো দেখিনি আমি? যাও যাও, যেখানে মানুষ সেখানে যাও, সুহাসকে আমি কোথাও পাঠাবো না, ব্যাস। মেজকর্তা নিরুপায় ভঙ্গিতে বলেন, কিন্তু আমি যে কথা দিয়েছি, আমার কথার একটা দাম আছে তো। ও, আর আমার কথার দাম নেই? কেমন? কি মুশকিল, সে কথা কে বলছে? মেজকর্তা কূট কৌশল করেন। আমি বলছি, ও তোমার যখন বিনি চেষ্টায় আপদ বিদেয় হচ্ছে, হতে দাও। জানোই তো, গলায় দড়ি মরার সদ্গতি হয় না, আর পৃথিবীতে যার প্রতিবেশী টান ছিল তার কাছে ঘুরে ঘুরে আসে। ওই মেয়েটাও তো ওর একটাই সন্তান, আবিশ্বিক টান ছিল খুব। বড়গিন্নি শিউরে রাম নাম ধরলেন। খুব? খুব বললে আর কতটুকু বলা হয়? সন্তানে এত আকর্ষণ দত্তগিন্নি অন্তত দেখেননি কখনো। যাক, আর কাঠ খড় পোড়াতে হলো না। ওই এক মশালেই কার্যসিদ্ধি হয়ে গেল মেজবাবুর। সুহাসিনী শত অনিচ্ছ নিয়ে সত্যর সংসারে এসে উঠল। অনিচ্ছে সকলেরই, নবকুমারের তো 16 আনাই অনিচ্ছে। সত্তরও আগের এই বেশ একটি মধুর কর্তব্যের আনন্দ রইল না আর। নিহাতি নিরস কর্তব্যের দায়ে ঘরে আনল তাকে। বাক্যদত্ত হয়েছিল শঙ্করের কাছে তাই। তা এসব তো সেই বছর 4 আগের কথা। এখন তো বেথুন স্কুলে 3 ক্লাস পড়া হয়ে গেল সুহাসিনীর। স্কুলের সুবিধের জন্যই হোক আর দত্তবাড়ির আওতামুক্ত হতেই হোক, মুক্তারামবাবু স্ট্রিটের সেই বাড়ি ছেড়ে বাগবাজারে উঠে এসেছিল সত্য। এ বাড়িতে ভাড়া বেশি, অসুবিধে ঢের, তবে একটা পরম লাভ, গঙ্গা খুব নিকটে, নিত্য গঙ্গা স্নানের পুণ্য অর্জন হয়। আর আরও একটা আকর্ষণ আছে, যে খবর নবকুমারের অজ্ঞাত। নবকুমারের অজানিতেই দুপুরবেলা একটা জায়গায় আনাগোনা করতে শুরু করেছে সত্য। যাক, সে তো নবকুমারের অজানিতেই, তার জন্যে নবকুমারের সুখ দুঃখ নেই, মোটামুটি সুখেই তো থাকবার কথা তার। কারণ বাড়ির ভাড়া যেমন বেড়েছে, তেমনি অফিসের মাইনেও তার বেড়েছে অনেক। ছেলে দুটি প্রত্যেক বছর ফার্স্ট সেকেন্ড হয়ে ক্লাসে উঠেছে, একজন পাস দিয়েছে। সত্যর অটুট স্বাস্থ্য আর অপরিসীম কর্মদক্ষতা সংসারটিকে একখানি নিটোল মুক্তোর মতো করে রেখেছে। দেশের বাড়িতে মা বাপু আছেন ভালো, নিতাইটারও মতিগতি ফিরেছে বলা চলে। আর কি চাইবার আছে? ছিল না, চাইবার আর কিছু ছিল না। কিন্তু হঠাৎ ভয়ঙ্কর একটা লোকসান ঘটে গেল। হ্যাঁ, হঠাৎই। আজ যা হয়েছে তার চারা নেই। বিনা মেঘে বজ্রাঘাত ঘটেছে নবকুমারের। 16 সুখে বিষাদ। ভবতোষ মাস্টার ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছেন, পতিত হয়েছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।